আসসালামু আলাইকুম সবাইকে। প্রত্যাশার বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ৫ই আগস্ট ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে যে আহ, আন্দোলনটা হলো, এর ফলে আমরা নতুন একটি স্বাধীনতা বাংলাদেশে অর্জন করেছি। একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে আইনি ব্যবস্থার অবনতি ঘটলো। সাথে সাথেই আমরা দেখলাম সারা দেশে, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে যে বন্যা পরিস্থিতির অবনতি একটি দুর্যোগের সিচুয়েশন ক্রিয়েট করেছে। সর্বোপরি এই সরকার পর্যাপ্ত পরিমাণে একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আমরা সর্বোপরি চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়েই আমাদের আজকের এই প্রোগ্রামকে শুরু করছি। প্রত্যয় প্রত্যাশার বাংলাদেশের এই সেশনে, আজকের সেশনে আমাদের এখানে উপস্থিত আছেন এস এম জিল্লুর রহমান, যুগ্ম সদস্য সচিব, পেশাজীবী অধিকার পরিষদ। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রত্যয় প্রত্যাশার বাংলাদেশ এই সেশনে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ সোহাগ ভাই। আমি আপনাকে প্রথম প্রশ্নটাই আপনার কাছে করতে চাই যে পেশাজীবী অধিকার পরিষদ, আসলে গণ অধিকার পরিষদে আমরা তেমন একটা ভিজিবিলিটি দেখতে পাচ্ছি না। আসলে আপনাদের কাজটা কি গণ অধিকার পরিষদে? আপনার অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কি করছেন? ধন্যবাদ সোহাগ ভাই। আপনি জানেন যে গণ অধিকার পরিষদ আসলে খুবই তারুণ্য নির্ভর একটা রাজনৈতিক দল, যেটা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আসলে রিফর্ম হয়, এবং তারই একটা সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আছে। যে কোনো রাজনৈতিক দলের জন্য পেশাজীবী অধিকার পরিষদ আসলে একটা খুবই সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ইউনিট হিসেবে কাজ করে। এবং তাদের, আপনার যে এক্সপেকটেশনের কথা বললেন যে ভিজিবিলিটি ওইভাবে দেখতে পান না, আসলে পেশাজীবী অধিকার পরিষদের ভিজিবিলিটির ধরনটাই আসলে ভিন্ন। এটা সব দলের ক্ষেত্রেই এরকমই হয়। আপনার এটা আসলে বিভিন্ন পেশা কেন্দ্রিক, লজিস্টিক সাপোর্ট, অ্যানালাইসিস, পলিসি মেক, দেশের খুব ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো কিভাবে আসলে অ্যানালাইসিস করা যায় এবং দলকে কিভাবে কপারেট করা যায়, ওই জায়গাগুলোতে আসলে ব্যাক এন্ডে কাজ করে পেশাজীবী অধিকার পরিষদের একটা বড় জায়গা। সেই জায়গা থেকে নতুন দলের নতুন অঙ্গ সংগঠন হিসেবে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদও ভূমিকা রেখে যাচ্ছে। এক্সপেকটেশনের জায়গা থাকতে পারে, আমরা ওই জায়গায় যেতে চাই। তো যেমন আমরা দেখতে পাই যে বড় রাজনৈতিক দলগুলো আসলে পেশাজীবী ইউনিট গুলোকে তারা আরো স্পেসিফিক করে করে ফেলছে। ডাক্তারদের জন্য একটা, আইনজীবীদের জন্য একটা, ইঞ্জিনিয়ারদের জন্য থাকে। তো আমরাও ওই দিকে যাব, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আমরা কম্বাইন্ড এখানে কাজ করছি, আমাদের কর্মসূচি আছে, আমরা দলের সাথে অতপ্রতভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু যে ভিজিবিলিটি আপনি আশা করছেন, সেই ভিজিবিলিটি দেখানোর সময় বা দেখানোর মতো পরিস্থিতি আসলে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের এখনো নাই, এবং ওইভাবে পাওয়া যাবে না। বাট আমাদের যে ভূমিকা দলে, সেটা আমরা যথাযথভাবে পালন করে যাচ্ছি। কিন্তু আপনাদের পেশাজীবী অধিকার পরিষদ, আপনারা যে ভূমিকাগুলো পালন করে যাচ্ছেন, এইটা আসলে কোন লেভেল পর্যন্ত আপনারা কাজগুলো এখন পর্যন্ত স্প্রেড আউট করতে পারছেন? এইটার আসলে যেখানটা আপনারা কাজ করছেন তার এক্সাম্পল আপনারা এখন পর্যন্ত ক্রিয়েট করতে পারছেন কিনা গণ অধিকার পরিষদে? না, ইমপ্লিমেন্টেশন তো আছে। আপনি খুব ভালো করে জানেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু ইন্টারনাল পলিসি থাকে। আমরা জনগণকে নিয়ে যেমন রাজনীতি হয়, বাট পলিসি মেক করা রাজনীতি দলটা আসলে গণমানুষের রাজনীতি দল হিসেবে, একটা প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠার জন্য যে যে জায়গায় তার ইন্টারনাল সংস্কার দরকার বা কাজ করা দরকার, এই কোর জায়গাগুলোতে আসলে পেশাজীবী অধিকার পরিষদ ভূমিকা রেখে যায়, এবং আমরাও সেভাবে চেষ্টা করে যাচ্ছি, ভূমিকা রেখে যাচ্ছি। তো এর ভিজিবিলিটি আসলে বাইরের থেকে ওইভাবে দেখাটা খুবই দুষ্কর, বা ইফেক্টিভলি আমাদের কর্মসূচি বা আমাদের কার্যক্রম অব্যাহত আছে। কিন্তু আপনি আপনি কি এটা বলতে চাচ্ছেন কিনা, আপনার কথাতে যদি বুঝে থাকি, যে পেশাজীবী অধিকার পরিষদ থেকে আপনারা ব্যাকএন্ডে সাপোর্ট দিচ্ছেন, তার মানে গণ অধিকার পরিষদ আপনাদের মূল দল হওয়া সত্ত্বেও আপনারা ব্যাকএন্ড থেকে সাপোর্ট দিচ্ছেন, অনেকটা অ্যাডভাইজারি সাপোর্ট হিসেবে আপনারা সেখানে রোল প্লে করছেন। তাহলে কি আপনারা গণ অধিকার পরিষদকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু আপনার ব্যাখ্যা কি এখানে? না, ধন্যবাদ সোহাগ ভাই। আসলে এখানে নিয়ন্ত্রণের কিছু নাই। এখানে যদি প্রত্যেকটা ইউনিট গুলোর মধ্যে এরকম পারস্পরিক কোলাবোরেটিভ মেন্টালিটি না থাকে, তাহলে আসলে আমরা দেখতে পাবো কি, আরেকটা আওয়ামী লীগ, আরেকটা বিএনপির মতো স্বৈরতান্ত্রিক বা ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দল গড়ে উঠতে পারবে। তো বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ থেকে আমাদের প্রত্যাশার জায়গায় রাজনৈতিক দলটা আমরা আসলে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সেখানে একটা সহযোগী সংগঠনের, তারা স্বতন্ত্রভাবে দলকে তাদের পরামর্শ দিতে পারবে, এবং সেখানে গঠনতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক ভাবে সেখানে সমালোচনাও করতে পারবে। আমরা ওই কালচারটা দলে তৈরি করতে চাই। এখানে নিয়ন্ত্রণের কোনো কিছু নাই। আপনি বলতে পারেন আমরা এখানে পরামর্শ থাকে, কোলাবোরেশন থাকে।
আপনি একটা বিষয়ে খেয়াল করবেন কিনা, যে বিএনপি তার সংগঠনের যে রাজনীতিবিদরা ছিলেন তাদের এক একটা নেতার একাধিক পদ ছিল, সেগুলোকে তারা স্থগিত করেছেন এবং তাদের গঠনতন্ত্রে তারা পরিবর্তন নিয়ে এসেছেন যে একজন নেতা একটা একটা মাত্র পদ তিনি হোল্ড করতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে পেশাজীবী অধিকার পরিষদ, আপনারা একই সঙ্গে পেশাজীবী অধিকার পরিষদের কমিটিতেও আছেন, সাথে সাথে গণ অধিকার পরিষদেও আপনারা আছেন। এইখানে আসলে আপনারা এই ডিভাইডেশনটা করতে পারেন নাই কিংবা আলাদা করতে পারেন নাই। এখানে আপনাদের কোনো যৌক্তিকতা কাজ করছে কিনা, এটা কেন না, করছে? এখানে যৌক্তিকতার কিছু নেই। এখানে ব্যাপারটা হচ্ছে দলের সিচুয়েশনের ব্যাপারটা। আপনি খুব ভালো করে জানেন যে বাংলাদেশ 5ই আগস্টের আগে ভয়াবহ একটা ক্রান্তিকাল পার করে আসছে। ওই সিচুয়েশনে আসলে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারায়, সুস্থ রাজনৈতিক পরিবেশে রাজনীতি করার সদিচ্ছা থাকা সত্ত্বেও আসলে পেশাজীবী লোকদের আসলে ওইভাবে ইনভলভমেন্ট হওয়া, এটা একটা চ্যালেঞ্জিং জায়গায় ছিল। এই জায়গাটা এতটা সোজা না, অনেকে ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। বাট একটা রাজনৈতিক দলে, একটা নতুন রাজনৈতিক দলে আসলে কোনো গঠনতন্ত্রই কিন্তু, সোহাগ ভাই, এটা কোনো বাইবেল না, এটা কোনো ধর্মগ্রন্থ না যে এটার পরিবর্তন করা যাবে না। কিন্তু দলের প্রয়োজনে, সিচুয়েশনের প্রয়োজনে অনেক সময় অনেক কিছু করা লাগে। সো সিচুয়েশন ডিমান্ডে আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটা প্রয়োজন মনে হয়েছে, সেটা দলেরই স্বার্থে। ডেফিনেটলি পরে নীতি নির্ধারণী ফর্ম যারা আছে দলের, তারা হয়তো ওই জায়গাটা চিন্তা করতে পারেন, সামনে সংযোজন আসতে পারে অথবা এভাবেও থাকতে পারে। সো ইটস অল অ্যাবাউট দ্য নেসেসিটি অফ পার্টি। তো এখানে আসলে এরকম মানে নীতিগত কোনো বিরোধও নাই, আবার কোনো পক্ষেও কোনো কিছু বলার নাই। এটা হচ্ছে সব বলতে পারেন দেশের পরিস্থিতি, আমাদের দলের ডিমান্ড অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী ওটা করা হয়েছে। আপনি 5ই আগস্টের কথাই আপনি বললেন, যেহেতু এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে 8ই আগস্টের 3 দিন পরেই। সুতরাং নতুন সরকারের পরে আপনার দলের নেতা জনাব আহ, নুরুল হক নূর, তিনিও জেল থেকে বের হয়েছেন এই আন্দোলনের পরবর্তীতে, দেশ স্বাধীন হওয়ার পরে। তা আপনারা এই সরকারের, আপনাদের পক্ষ থেকে কিছু বক্তব্য উঠে আসছে, আপনারা আসলে এই গভর্নমেন্টের কাছ থেকে কি প্রত্যাশা করছেন? না দেখেন, আমি একান্ত আমার ব্যক্তিগত মতামত দেবো। এটা আমি আমার আসলে দলের পক্ষ থেকে বলছি না, আমি একান্ত আমার নিজস্ব মতামত বলছি। এটা আমি যে যে এক্সপেকটেশনের কথা বলছি, এটা আমি আমার ইউনিট এবং আমার দলকে কোট করে না, আমি আমার ব্যক্তিগত মতামত বা এক্সপেকটেশন আপনার সাথে আমি শেয়ার করছি অ্যাজ একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। দেখেন, বাংলাদেশ তো আসলে বিগত 16টা বছর একটা ফ্যাসিস্ট সরকারের আমলে থেকে, মানে একটা ফ্যাসিস্ট সাম্রাজ্য গঠন হয়েছে। শেখ হাসিনার বিতাড়িত হওয়ার মাধ্যমে আপনি বলতে পারেন এই সাম্রাজ্যের সুইচটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই সুইচটা বন্ধ করার অর্থ এই না যে পুরো সিস্টেমটা আপনি নষ্ট করতে পারছেন। ফ্যাসিবাদের সিস্টেম আপনি নষ্ট করতে পারেন নাই। এই সুইচটা অন করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মেকানিজম এখনো আছে। আপনি আপনি নিশ্চয়ই অবগত আছেন, আজকে পর্যন্ত আনসাররা আহ সচিবালয় ঘেরাও করে এখানে ঢাকা ভার্সিটির ছেলেদের, বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে অবরুদ্ধ করে হামলা করছে, হানাহানি হয়েছে। এর আগে আমরা জানি যে জুডিশিয়াল একটা কু হওয়ার একটা সম্ভাবনা ছিল, যেটাও ছেলেরা নস্যাৎ করছে। তার আগে আমরা নিউজ পেয়েছিলাম যে সাবেক কিছু সচিবরা মিলে একটা মিটিং করতেছিল, জানি না কিছু মিটিং, সেটাও ছেলেরা, সাধারণ ছাত্ররা যে নস্যাৎ করছে। তো এই যে একটা বড় সাম্রাজ্য তারা, বড় সুবিধাভোগীদের যে তারা গড়ে তুলছে, আপনি কিন্তু চাইলেই 1-2 দিনে এটা আসলে ধূলিসাৎ করতে পারবেন না। সো আমাদের এক্সপেকটেশন, একটা গণতন্ত্রকামী রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি আমরা আসলে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারটা ঠিক ততটুকু সময়ই থাক যতটুকু সময় তারা মনে করে যে আমরা একটা আম, সুন্দর নির্বাচন করতে পারবো, যে নির্বাচনটাতে কোনো ধরনের রাষ্ট্রীয় যন্ত্র দ্বারা এইখানটায় ইনফ্লুয়েন্স হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো বেসিক কিছু কিছু তাদেরকে সংস্কার করার মতো সময় দিতে হবে। সো এই সময়টা আমরা তাদেরকে দিতে চাই। আমরা মনে করি যে এই সময়টা তারা নিয়ে যত দ্রুত সম্ভব জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ছাত্রদের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটু আমি এই প্রসঙ্গে আসতে চাই যে আহ, আপনাদের দলের নেতা জনাব বিপি নুরুল হক নূর তার বিভিন্ন বক্তব্যে তিনি বলে আসছেন যে এই যে যারা সমন্বয়করা আছেন, প্রধান সমন্বয়করা, তারা বিগত দিনে ছাত্র অধিকার পরিষদ করতেন, একই সঙ্গে তারা এই দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, পরে আলাদা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই আন্দোলনটা
আপনারা কি যৌথভাবে একই সঙ্গে করেছেন, নাকি এখানে কিছু দ্বিমত আপনারা দেখতে পাচ্ছেন, কিছু পার্থক্য দেখতে পাচ্ছেন? না, এখানে শখ ভাই, এখানে মত বা দ্বিমতের কিছু নাই। আপনাকে খুব স্পষ্ট ভাবে মনে রাখতে হবে যে 16টা বছর বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দলরাও চেষ্টা করছে আন্দোলন করার। গণ অধিকার পরিষদ সেই শুরুর দিন থেকে হামলা মামলা শিকার হয়ে তারাও রাজপথে সর্বদা সোচ্চার ছিল। কিন্তু এই আন্দোলনটা নির্দিষ্ট কাউকে ক্রেডিট দেওয়ার কোনো সুযোগ নাই। আপামর ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছে। একটা গণ অভ্যুত্থানকে আমি নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে ক্রেডিট দিয়ে আমি এই গণ অভ্যুত্থানটাকে আমি আসলে ছোট করতে চাই না। এটা আমার পার্সোনাল পারসেপশনের জায়গা। তবে হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নেতৃবৃন্দ সামনের সারিতে ছিলেন তাদেরকে তো অবশ্যই ক্রেডিট দিতে হবে। তাদের রক্তের বিনিময়ে এই আহ, গণ অভ্যুত্থানটার ইনিশিয়েটিভ হয়েছে, আমি তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং তাদেরকে আমি সেই ক্রেডিটটা দিতে চাই। কিন্তু এই অভ্যুত্থানটা আসলে শুধুমাত্র কোনো নির্দিষ্ট, আপনি যাদের নাম মেনশন করলেন, আমি ওরকম নির্দিষ্ট কাউকে আসলে ক্রেডিট দেওয়ার কোনো সুযোগ নেই। তবে অবশ্যই আমার দলের নেতাদের সাথে তাদের অবশ্যই কন্টাক্ট ছিল। তারা অবশ্যই তাদের মতো করে চেষ্টা করছে এই আন্দোলনে কিভাবে সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারে। তবে এর বাইরেও আপামর সাধারণ মানুষের ইনভলভমেন্ট এখানে ছিল। সবাইকে এই ক্রেডিট আমি দিতে চাই, দলের বাইরে যে এখানে বিএনপি বলেন, মানে ব্যাপারটা হয়েছে যে আসলে কারো নাম মেনশন করা নাই, এখানে ব্যাপারটা হচ্ছিল আওয়ামী লীগ ভার্সেস বাংলাদেশের একটা অভ্যুত্থান হয়েছে। তো বাংলাদেশের পার্ট আমরা সবাই, যার কিন্তু অগ্রসাইতে ছিল বৈষম্য আমি বিরোধী একটু ছাত্র আন্দোলনের ছেলেরা। কিন্তু সঙ্গে আমি একটু এখানে ইন্টারাপ্ট করছি আপনাকে। দেখেন, যে আপনাদের বিভিন্ন বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কিংবা এই কথাগুলোকে চলে আসছে, কিন্তু কখনো, যেহেতু আপনারা 2018 সালে এই আন্দোলনটা আপনারা শুরু করেছিলেন, কিন্তু শুরু করার পরে এইটাকে এসে এই 2024-এ এসে ক্লোজ করলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। সেক্ষেত্রে আপনারা বক্তব্যের এই আন্দোলনের কথা আপনারা বলছেন, এই সমন্বয়করা আপনাদের সংগঠনে আপনাদের দলে ছিল এটা আপনারা বলছেন, কিন্তু এই সমন্বয়কদের কাছে কিন্তু কখনোই আমরা শুনতে পাইনি তাদের কোনো বক্তব্যে যে তারা এইখানে তাদের এই আন্দোলনের পিছনে আপনাদের সংগঠনের একটা বড় ভূমিকা আছে। এটা আপনাদের সংগঠনটা যে এটাকে শুরু করেছিলেন, আলাদা কোনো ভূমিকা আছে, কিংবা এখানে ওতপ্রোতভাবে আপনারা কিভাবে আগায় আছেন, এইটা তো আসলে আমি পাওয়া যাচ্ছে আমি না। আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি সোহাগ ভাই, আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। আমি আপনাকে আরেকটু স্পেসিফাই করি। দেখেন, যে আন্দোলনটা ইনিশিয়েটিভ হয়েছে এই 2024-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলনটা ইনিশিয়েটিভটা হয় কেন? কিছু মুক্তিযোদ্ধার সন্তান তারা একটা রিট করে, যে রিটের প্রেক্ষিতে কোটা পুনর্বহাল হয়। আচ্ছা আমাকে বলেন, এই কোটা যে পুনর্বহাল হইলো, এই কোটা পুনর্বহালটা কোথায় হয়েছে? সে 2018 সালের রাইট। তো 2018 সালের নেতৃত্বে কারা দিছে? নূর রাশেদ, গণ অধিকার পরিষদ। তো আপনি যদি লিগেসি টানেন, ডেফিনেটলি 2024 সালের এই আন্দোলনের লিগেসি 2018 সাল। এটা আমরা বললেও স্বীকার করতে হবে, আমরা না বললেও এটা স্বীকার করতে হবে। ওই লেগেসেরই একটা রেজাল্ট 2024 সালে। এটা হলো সবচেয়ে বড় কথা, এটা অস্বীকার করার কারো সুযোগ নেই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখন কারা এই নেতৃত্বে আসছে। আপনি যেটা বলার চেষ্টা করলেন, এরা আমাদের সাবেক নেতা ছিল, এটা দৃশ্যমান। এখানে যারা নেতৃত্ব দিছে তারা বাংলাদেশ ছাত্র অধিকারী পরিষদের গুরুত্বপূর্ণ ইউনিটে, গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা সাবেক নেতা। তো তাদের রাজনৈতিক শুরুটা হয়েছে আমাদের দলের সাথে, এবং তারা তখন 2018 আন্দোলনের সাথে অতপ্রত ভাবে জড়িত ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সম্মানের সাথে বলি, ডেফিনেটলি আমাদের এই এই জেনারেশনে যারা আন্দোলন করছে এরা আমাদের চেয়ে অনেক স্মার্ট এবং খুব স্মার্টলি সিচুয়েশনটা তারা হ্যান্ডেল করছে। কিন্তু তারা যে 2018 সাল থেকে শিক্ষা নেয় নাই, এটা বলার সুযোগ নেই। অবশ্যই 2018 সালে যে আন্দোলনটা সফলতা বা আংশিক সফলতা পেয়েছে, সেখানে যে এরর ছিল, সেই এরর গুলো তারা এখানে আরো বেশি ভালো টিউনিং করতে পারছে, যার ফলে আমরা একটা চূড়ান্ত রেজাল্ট পেয়েছি এবং প্রত্যাশার চেয়ে বেশি রেজাল্ট পেয়েছি। তো এইটা যদি আমরা বলি, তারপরেও এটা সত্য, এবং এটা আমরা না বললেও এটাই সত্য, যে এইখানটায় বাংলাদেশ গণ অধিকার পরিষদ সেই 18 সালে যে নেতৃত্ব থেকে শুরু উঠে এসেছে, তাদের একটা লিগেসি রেজাল্ট এই 2024-এর আন্দোলনের সফলতা। তবে আমরা শুধুমাত্র এই ক্রেডিটটা গণ অধিকার পরিষদ নিতে চাই না, আমরা নিতে চাই না। আমরা বলতে চাই এটা আপামর বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের একটা ফল। সেখানে আমরা যে এরকম একটা অগ্রণী ভূমিকা রাখতে পারছি, এটাই আমাদের জাতির কাছে একটা আনন্দের বিষয় এবং গৌরবের বিষয়। বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা মানে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করবেন। সেই ক্ষেত্রে আপনার মতামত কি, কিংবা আপনি এটাকে কিভাবে দেখছেন? না দেখেন, রাজনৈতিক দল গঠন করাটা আসলে কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার, এবং
ইতিহাস যেটা বলে যে কোনো অভ্যুত্থানের পরেই যারা অভ্যন্তরের অগ্রসারিতে থাকে, এই অভ্যুত্থানের অগ্রসারীর লোকরা তারা আসলে এই ধরনের স্টেপে যায়। এটা অস্বাভাবিক কিছু না। এবং আপনি যদি খেয়াল করে থাকেন ২০১৮ সালে গণ অধিকার পরিষদ, আজকে যে গণ অধিকার পরিষদ, তখন সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ নামে তারা যে কোটা বিরোধী আন্দোলনটা করে, সেই আন্দোলনের সফলতার ফলে রায়টার পরেই কিন্তু গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলটা ফর্ম করা একটা ইনিশিয়েটিভ হয়। আমি আহ, বলবো যে ওরকমই একটা সিচুয়েশন এখন ২৪-এর ইনাদের পরিস্থিতি। তো তারাও ওই ওই জায়গাটায় দল করতে চাইতে পারে। আপনি যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চান এই ব্যাপারে, আমি মনে করি ২০১৮ সালে গণ অধিকার পরিষদ যখন ছাত্র অধিকার পরিষদ থেকে রাজনৈতিক দল করে প্রথম ২-৩ বছর যে গণজোয়ার ছিল, মানুষের গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু একটা ছাত্র আন্দোলন এবং একটা রাজনৈতিক দলের আন্দোলনের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আজকে এই আন্দোলনটা সাধারণ ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে বলেই এটা গণ অভ্যুত্থানের রূপ দিছে। কিন্তু এটা যদি কোনো পার্টিকুলার রাজনৈতিক ব্যানারে হইতো, তাহলে এই গণ অভ্যুত্থান হওয়াটা খুব ডিফিকাল্ট হইতো, খুবই ডিফিকাল্ট হতো, হয়তো নাও হতে পারতো। সো ওই পালসের জায়গাটা থাকে। তো গণ অধিকার পরিষদ আজকে যে অবস্থানে আসছে তাকে কিন্তু লাস্ট ৩-৪ বছর আসলে স্ট্রাগল করে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে গ্রহণযোগ্যতা তৈরি করা লাগছে। তার মানে 18-র ক্রেডিট দিয়ে হয়তো ১-২ বছর সে চলতে পারছে। এরপরে তাকে প্রমাণ করতে হয়েছে যে আমি একজন রাজনৈতিক দল হিসেবে আমি বাংলাদেশের গ্রহণযোগ্যতা তৈরি করতে চাই। এখন ২০২৪ সালে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, তাদের নিঃসন্দেহে গ্রহণযোগ্যতা অনেক বেশি। তারা রাজনৈতিক দল করতেও পারে এবং সেইখানে একইভাবে আমি মনে করি ওই লিগেসির মতোই 18-র মতো এখানে গণজোয়ার হয়ে মানুষের একটা ভালোবাসা আসতে পারে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রাণের জন্য তারা বলার সাথে মানুষ মানে কি পরিমাণ ভালোবাসা তাদেরকে দিয়ে আসছে, কি পরিমাণ সহযোগিতা, তাদের উপর যে ট্রাস্ট, ভরসা, ভালোবাসা দেখাইছে, সেটা তারা পলিটিক্যাল দল করলেও পাবে। সিচুয়েশন দাঁড়াবে আসলে এনারা তো সদ্য ছাত্র বা কেউ পাশ করছে কেউ ছাত্র, তো এনারা আসলে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে রান করতে আসলে এটা কতদিন সাস্টেনেবল করতে পারবে। তো আমার কাছে মনে হয়েছে এই জায়গায় আমি আসলে তাদেরকে পরামর্শ দিতে যাব না, একান্তই এটা তাদের ডিসিশন, তাদের কল। বাট আমি মনে করি তাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত বাংলাদেশের রাজনীতি। তবে আমি চাই এই প্রত্যেকটা উম, ছেলেই এই আন্দোলনে যারাই আছে তারা রাজনীতিতে আসুক, এবং আমি বিশ্বাস করি এরা সবাই পলিটিক্যাল পলিটিক্যাল না হলে আসলে এই এই গণমানুষের জন্য চিন্তা করা যায় না। তারা নিজের একটা দল করতে পারে, তারা অন্য দলের অংশ হইতে পারে, দলের সাথে থাকতে পারে। এই ডিসিশনটা একান্তই তাদের নেওয়া উচিত। না, আপনারা দেখলাম যে আপনার দল সহ অন্যান্য বিরোধী দল, বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে একই সঙ্গে আপনারা আন্দোলন করেছিলেন। কিন্তু এই নির্বাচনের পরে বিএনপি যেরকম এই গভর্নমেন্টকে একটি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তারা বারবার বলছে, কিন্তু আপনার দলের পক্ষ থেকে এরকম কোনো কিছু প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে না, কিংবা গভর্নমেন্টকে বলা হচ্ছে না। অ্যাকচুয়ালি আপনাদের নির্বাচনী ভাবনাটা কি? না না, দেখেন এইটা আমি আপনাকে একটু কারেকশন করব। আমার দলের সভাপতি এবং সেক্রেটারি তারা আসলে নির্বাচনের কথা তাদের বিভিন্ন বক্তব্যে বলার চেষ্টা করছে। হ্যাঁ, তাদের এটা তারাও চায়। এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সেই জায়গায় তারা ধরে নিয়েছে যে নির্বাচন হলেই তারা হয়তো ক্ষমতায় চলে আসবে, তো তাদের দিক থেকে প্রেশার থাকাটা খুবই তাদের একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি, খুবই নর্মাল। এখন আমাদের দল থেকে আসলে আমি আবারও বলবো যে আমি দলীয় স্টেটমেন্ট আসলে এখানে দিতে পারবো না বা আমার দেওয়া ঠিক হবে না। আমি আমার ব্যক্তিগত অবজারভেশন বলতেছি যে আমার কাছে মনে হয় যে গণ অধিকার পরিষদ আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারটা আসলে ছাত্র জনতার একটা আন্দোলনের ফসল, গণ অভ্যুত্থানের ফসল। তো তাদেরকে তারা ছাত্র জনতার একটা অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এই ছাত্র জনতার রিকমেন্ডেশনেই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। তো তাদেরকে আসলে একটা বাংলাদেশের যে ১৬ বছরের অবকাঠামোগত ক্ষত তৈরি করা হয়েছে, সেই জায়গায় সংস্কার করার মতো যৌক্তিক ন্যূনতম সময় গণ অধিকার পরিষদ দিতে চায়। এই সময়টা এই দেশের ছাত্র জনতাই নির্ধারণ করবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতটুকু সময় আসলে যৌক্তিক এই সংস্কার করার জন্য। তবে অবশ্যই আমরা এই যৌক্তিক সময় চেয়ে একটু বেশি সময় অ্যালাউ করতে রাজি না। আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে চাবো একেবারে ন্যূনতম যতটুকু যৌক্তিক সময় এই এই সংস্কারের দরকার ততটুকু নিয়েই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ইলেকশনে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিতে হবে।
আজকে প্রধান উপদেষ্টা তিনিও তার বক্তব্যের মধ্যে একই কথা বলেছেন যে আপনারা রাজনৈতিক দল কতটুকু এটা রাজনৈতিক সিদ্ধান্ত যে আপনারা কত সময় তাকে দিতে চান, কারণ কতটা সংস্কার আপনারা চান তার উপর নির্ভর করবে তাদের আসলে কত সময় থাকবে। আপনার রাজনৈতিক সিদ্ধান্ত এটা বললে প্রধান উপদেষ্টা তিনি আর থাকতে চান না, এটা তিনি আজকে তার বক্তব্যে পরিষ্কার করেছেন। কিন্তু যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার একটি জনগণের সরকারকে তিনি এটা হস্তান্তর করবেন একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে, সেক্ষেত্রে আপনার দলের নির্বাচনী প্রস্তুতি কেমন চলছে কিংবা আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন? না দেখেন, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং আপনি জানেন যে গণ অধিকার পরিষদ আসলে শুরু হয়েছে একটা ফ্যাসিস্ট, মানে বর্বর ফ্যাসিস্ট আমলে, যে সময় মানুষের ন্যূনতম বাক স্বাধীনতা ছিল না। সেই সময় আপনি জানেন আমার দলের সভাপতি জনাব নুরুল হক নূর 20 থেকে 22 বার গুরুতর হামলার শিকার হয়েছে, তারপরেও সে দমে থাকে নাই। এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও তারা মোদী বিরোধী আন্দোলনের সময় আপনি জানেন আমাদের অনেকেই অ্যারেস্ট হয়েছে, আহত হয়েছে। এরকম আবরার ফারাদের ওই সময় আমাদের বলিষ্ঠ ভূমিকা ছিল। তো এইসব জায়গায় আসলে আমরা কিন্তু প্রতিকূল পরিবেশ থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মাঠ পর্যায়ে কার্যক্রম খুব জোরালো ভাবে চলতেছে এখন সারা বাংলাদেশে, কারণ এখন রাজনীতিতে অনেকেই আমাদের প্রতি আগ্রহ প্রকাশ করতেছেন, যারা আমাদেরকে ফলো করতে পছন্দ করতেন, যে হ্যাঁ এখন একটা রাজনৈতিক ইয়ে। আর এই গণ অভ্যুত্থানটার একটা বড় পজিটিভ দিক কি জানেন, যেটা আমি পার্সোনালি ফিল করতে পারছি, সেটা হচ্ছে প্রতিটা মানুষ এখন আসলে রাজনৈতিক হয়ে গেছে, তাদের চিন্তা ভাবনা গুলো রাজনৈতিক চিন্তা ভাবনা আছে। আগে যে একটা মানুষের মধ্যে ছিল না, রাজনীতি থেকে দূরে থাকার একটা টেন্ডেন্সি, যা রাজনীতি আলোচনা হলে উঠে যেত, অনেক চায়ের দোকানে লেখা থাকতো এখানে রাজনৈতিক আলোচনা হবে না, অফিস আদালত তো পরের কথা। সো এখন আমি দেখি অনেক অফিস আদালতে রাজনৈতিক আলোচনা হচ্ছে, এই সরকার কি করবে, ছাত্রদের কি করা উচিত, দল করা উচিত কি উচিত না, এরপরে সরকার কি এরকম ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা। তার মানে এই যে মানুষের মধ্যে একটা রাজনৈতিক সংস্কার হয়েছে, রাজনৈতিক চিন্তার জায়গা তৈরি হয়েছে, অ্যাজ এ গণ অধিকার পরিষদ আমরা কিন্তু এটা আশা করি। আমরা চাই প্রতিটা মানুষ রাজনীতির প্রতি এই রাজনীতি সচেতনতা আসুক, এবং রাজনীতি সচেতনতা আসলেই সুষ্ঠু ধারার রাজনীতিতে সুস্থ চিন্তার মানুষগুলো আসবে। সো আমরা এই সুস্থ চিন্তার মানুষগুলোকে পিক করতে চাই। আমাদের কার্যক্রম অব্যাহত আছে, এবং আমরা আমাদের মতো করে কমিটিগুলো সাজাচ্ছি, বিভিন্ন জেলা পর্যায়ে আমাদের দলকে বিস্তার লাভ করতেছে। তো অবশ্যই আমরা প্রত্যাশা করি যে আমাদের নিবন্ধনটা আসলে পাওয়া উচিত ছিল, এবং সেটা আসলে এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে দেয় নাই। আমরা অতি দ্রুত হয়তো নিবন্ধনও পেয়ে যাব আইনের মাধ্যমেই, এবং এরপরে আমরা আসলে আগামী নির্বাচনে পার্টিসিপেট করে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব জনগণের পক্ষের একটা সরকার গঠন করার জন্য। তো আপনার নিবন্ধনের প্রসঙ্গটা যেহেতু আসলো, আমি একটু জানতে চাই আপনার কাছে যে এবি পার্টি ইতিমধ্যেই তারা নিবন্ধন নিয়েছেন এবং সরকার তাদেরকে প্রদান করেছেন। তো সেক্ষেত্রে আপনাদের নিবন্ধনের কি অবস্থা, কতদূর আপনারা আগাতে পারছেন, নাকি আপনাদেরকে এই গভর্নমেন্টের নিবন্ধন দিবে না, কি অবস্থা? দেখেন, আমি আমি শুরুতেই অভিনন্দন জানাই এবি পার্টিকে যে তারা নিবন্ধন পাইছে। এটা একটা খুবই ভালো সাইন যে এই যে অন্যায়ভাবে নিবন্ধন পাওয়ার যোগ্য রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়নি। আপনি যদি যখন নিবন্ধনগুলো বাতিল করা হয় তৎকালীন সময়ে, আপনি খেয়াল করে দেখবেন অনেক মিডিয়াতে নিউজ ছিল যে গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি নিবন্ধন পাওয়ার সম্ভাবনা আছে, তারা আগায় আছে, এরকম অনেকেই কিন্তু, যদিও তখন স্বাধীন সংবাদ মাধ্যমে লেখালেখি কম হতো, তারপরে এরকম নিউজ আপনি অনেক যদি খোঁজেন পাবেন। তো সেই জায়গা থেকে আসলে এবি পার্টি যে নিবন্ধন পেয়েছে এটা পজিটিভ দিক। তো আমি গণ অধিকার পরিষদ এবং পেশাজীবী অধিকার পরিষদ পক্ষ থেকে সাধুবাদ জানাই, এবং আমরা বিশ্বাস করি অতি দ্রুত আমরাও যৌক্তিকভাবে এবং নিয়মতান্ত্রিক ভাবে ইনশাল্লাহ নিবন্ধন পেয়ে যাব। এবং আমাদের প্রসেস অবশ্যই প্রজ্ঞাধীন আছে। এটা আমাদের নীতি নির্ধারণী ফোরামের যারা আছেন তারা ডেফিনেটলি আরো ভালো বলতে পারবেন, এই ব্যাপারে আমার অবগত আমি কম, তবে অবশ্যই প্রসেসটা আছে, ইনশাল্লাহ আমরাও পাবো। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, জাস্ট আপনার লাস্ট কমেন্টস 30 সেকেন্ডের মধ্যে। ধন্যবাদ শখ ভাই। আসলে প্রত্যাশার বাংলাদেশ নিয়ে আপনি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এটা নিয়ে আমি দেশবাসীকে আপনাদের অভিনন্দন জানাই, এবং আমার প্রত্যাশা থাকবে প্রত্যাশার বাংলাদেশের প্রতি। আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান, আপনাদের প্রত্যাশিত বাংলাদেশ কেমন হবে, সেটা রাজনৈতিক নেতা, দেশের আপামর জনগণ, খেটে খাওয়া মানুষ। কারণ আপনি দেখতে পেয়েছেন এই বাংলাদেশের এই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের হিস্সাটা একেবারে
এ টু জেড প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের। তো এই বাংলাদেশের হক প্রতিটা শ্রেণী পেশার মানুষের। এই বাংলাদেশের নিয়ে ভাবনা চিন্তা বলার অধিকার যেমন এদেশের রাষ্ট্রপ্রধানের থাকবে, তেমন এই দেশের একেবারে রুট লেভেলের একটা মানুষেরও থাকা উচিত। তো আমার প্রত্যাশা থাকবে, প্রত্যাশার বাংলাদেশের কাছে আপনারা রুট লেভেল থেকে দেশের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত কেমন বাংলাদেশ দেখতে চায়, তার প্রত্যাশা বাংলাদেশ কেমন, এই কমিউনিকেশনটা বিল্ড আপ করেন। তার মানে রুট লেভেলে মানুষের প্রত্যাশার বাংলাদেশের থিঙ্কিং লেভেলটা যেন সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণ লেভেলে যারা থাকবে দেশের, তাদের কাছে পৌঁছায় যায় যে দেশের আপামর জনগণ এরকম বাংলাদেশ দেখতে চায়। আপনাকেও ভিশনারি হতে হবে সেই প্রত্যাশার বাংলাদেশটা উপহার দেওয়ার জন্য। তো সবার প্রতি আমার এই প্রত্যাশা থাকবে, আমরা যে ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র পেয়েছি, এই রাষ্ট্রটা যেন সাস্টেনেবল করতে পারি, নতুন করে কোনো ফ্যাসিবাদের জন্য এই বাংলাদেশে জন্ম না হয়, এই প্রত্যাশা রাখে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমরা আজকের সুপ্রিয় দর্শক, আমরা আজকের অত্যন্ত চমৎকার একটি সময় পার করলাম প্রত্যাশার বাংলাদেশে। আমরা প্রত্যাশা শুনলাম প্রত্যাশার বাংলাদেশে এবং সমসাময়িক রাজনৈতিক এবং বাস্তব ঘটনাগুলোকে আমরা নিয়ে আজকের এই আলোচনাগুলো শুনলাম। আমরা পরবর্তী আলোচনা শোনার জন্য আমরা আপনাদের সবাইকেই আমন্ত্রণ জানাবো এবং অনুরোধ করব আপনারা সবাই অপেক্ষা করবেন। আমাদের পরবর্তী নতুন গেস্টদের নিয়ে আমরা আরো নতুন বিষয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।